আমাদের জীবনের মূল্য কতটুকু? আদৌ কি আমাদের জীবনের কোনো মূল্য আছে? জীবনের প্রত্যেকটা মুহূর্তে যে অনুভূতির স্বাদ আমরা গ্রহণ করছি, বিভিন্ন রকমের অভিজ্ঞতা, অনুভূতি, ফিলিংস, বিভিন্ন রকমের আবেগ, বিভিন্ন জিনিসকে আমরা চিন্তা করতে পারছি, সেটা সম্পর্কে বিভিন্ন ধারণা তৈরি করতে পারছি, বিভিন্ন জিনিস বুঝতে পারছি, এই যে সমগ্র অস্তিত্ব সেটাকে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। এই সমস্ত জানা, দেখা, এই সমস্ত অভিজ্ঞতা, অনুভূতি, তার মধ্যে যে সমস্ত দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই সম্পূর্ণ জিনিসটা এবং সেই সব কিছুর স্মৃতি, সেই সব কিছুর সম্পর্কে যে চাহিদা, এই পুরো জিনিসটা মিলেই হচ্ছে আমাদের জীবন। আর এই জীবনের মূল্য কতটুকু? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এই যে জীবনের মূল্য কত, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আমাদেরকে দুটো জিনিস সম্পর্কে জানতে হবে। এক, মূল্য বলতে কি বোঝায়, বা মূল্য কত রকমের হয়, বা কোনো জিনিসের মূল্য আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। ল্যাপটপ হোক, একটা ঘড়ি হোক, বা কোনো বন্ধুত্ব হোক, বা কোনো দেশ জাতি হোক, বা কোনো বই হোক, বা ইত্যাদি ইত্যাদি, কোনো জিনিসের মূল্য আমরা কিভাবে নির্ধারণ করি। এবং দুই, জীবন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, আমাদের মধ্যে কোন অংশটা প্রকৃত অর্থে জীবন। এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমরা জানতে পারবো যে জীবনের মূল্য কত। তো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র হামদান বিশ্বাস, আর এটা হচ্ছে ইউটোপিয়া বাংলা। যখনই আমরা কোনো জিনিসের মূল্য নির্ধারণ করার চেষ্টা করি, সেখানে দুই রকমের মূল্য থাকে। একটা হচ্ছে অবজেক্টিভ ভ্যালু, আর একটা হচ্ছে সাবজেক্টিভ ভ্যালু। অর্থাৎ একটা হচ্ছে বস্তুগত মূল্য, আর একটা হচ্ছে মানসিকগত মূল্য বা অভিজ্ঞতার ভিত্তিতে মূল্য। এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার জন্য আমি একটা উদাহরণ নেব। ধরুন দুইজন মানুষ আছে, একটা প্রথম মানুষ, একটা হচ্ছে দ্বিতীয় মানুষ। যে প্রথম মানুষ, তার কাছে 5,000 টাকা আছে, সে মাসে 5,000 টাকা রোজগার করে এবং তার পকেটে একটা 100 টাকার নোট আছে। এবং যে দ্বিতীয় মানুষ, সে প্রত্যেক মাসে 5 লাখ টাকা করে রোজগার করে এবং তার পকেটেও একটা 100 টাকার নোট আছে। এবং যে দ্বিতীয় মানুষ, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে কোনো কারণে তার পকেট থেকে সেই 100 টাকার নোটটা পড়ে গেছে, বা সে গাড়িতে যাচ্ছিল, যে 5 লাখ টাকা রোজগার করে সে তো 4 হুইলারে যাচ্ছিল, কিন্তু গাড়ি থেকে বেরিয়ে রাস্তা ক্রস করতে গিয়ে বা কোনো কারণে তার 100 টাকার নোটটা হারিয়ে গেছে। যে প্রথম মানুষ, তার কাছে 5,000 টাকা সে মাসে রোজগার করে এবং তার কাছে 5,000 টাকা আছে, তার পকেট থেকে একটা 100 টাকার নোট হারিয়ে গেছে। এবার এই যে দুটো ক্ষেত্রে 100 টাকার নোট হারিয়ে গেছে, এইখানে কোন মানুষের কাছে সেই 100 টাকার মূল্য কতটা? যে প্রথম মানুষ, তার কাছে কিন্তু 100 টাকার মূল্য অনেক বেশি, কারণ 5,000 টাকার আপেক্ষিকে তার কাছে 100 টাকার মূল্যটা নির্ধারণ হচ্ছে। কিন্তু যে দ্বিতীয় মানুষ, তার কাছে 100 টাকা হারিয়ে গেছে, সে অত বেশি কষ্ট পাবে না, সে তো ভুলেই যাবে 2-3 মিনিট বাদে, কারণ তার মাসে 5 লাখ টাকা বা তার বেশি টাকা রোজগার করছে সে। নাও এইখানে হচ্ছে কি, বস্তুগতভাবে দুজন মানুষের কিন্তু 100 টাকাই হারিয়ে গেছে। অর্থাৎ এখানে অবজেক্টিভ যে ভ্যালু বা যে মূল্য, সেটা কিন্তু সমান, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই প্রকৃতপক্ষে। সেই জন্য দুজন মানুষের মানসিক যে দুঃখ, এই 100 টাকা হারিয়ে যাওয়া, সেটা সমান পরিমাণে হওয়া উচিত। যে জিনিসটা হারিয়ে গেছে, তার ফলে যে খামতিটা তৈরি হচ্ছে মানসিকগতভাবে, সেটা কিন্তু সমান হওয়া উচিত, কিন্তু সেটা হবে না। যে 5,000 টাকা রোজগার করে, তার দুঃখটা অনেক বেশি হবে। যে 5 লাখ টাকা রোজগার করে, তার দুঃখটা অনেক কম হবে সেই 100 টাকা হারিয়ে যাওয়ার। কেন? কারণ মানসিক জগতে, মানসিকভাবে সেই 100 টাকার সঙ্গে তার অ্যাটাচমেন্ট অনেক বেশি সেই প্রথম মানুষের। কেন? কারণ সে 100 টাকার মূল্যটা তার কাছে 100 টাকা নয়, সে 5,000 টাকার আপেক্ষিকে বা তার রেফারেন্সে তার কাছে সেই 100 টাকার মূল্যটা একটু বেশি হয়ে ওঠে। বস্তুগত মূল্যটাই শুধুমাত্র মূল্য নয়, একটা মানসিকভাবে সে একটা অতিরিক্ত মূল্য সেই 100 টাকার উপরে যোগ করে। একটা ইমোশনাল ভ্যালু, একটা ক্যাথারসিস, একটা মেন্টাল এনার্জি সেই 100 টাকার সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু সেটা কতটা পরিমাণে হবে সেই এনার্জিটা, অনেক বেশি না অনেক কম, সেটা নির্ভর করছে তার রেফারেন্স পয়েন্টের উপরে। যে পয়েন্টের আপেক্ষিকে, অর্থাৎ সেই যে 5,000 টাকা, তার আপেক্ষিকে সেই 100 টাকার মূল্যটা নির্ধারণ হচ্ছে, তার কাছে অনেক বেশি মূল্যবান। কিন্তু যে 5 লাখ টাকা রোজগার করে, সেও কিন্তু মানসিকভাবে ওই জিনিসটার উপর একটা মূল্য দিচ্ছে, কিন্তু তার রেফারেন্স পয়েন্ট কি 5 লাখ টাকা, তার মাথার ব্যাকগ্রাউন্ডে সেটা কাজ করছে। এবার এই যে বস্তুগত মূল্য আর একটা সাবজেক্টিভ ভ্যালু তৈরি হচ্ছে, সেই সাবজেক্টিভ ভ্যালুটা লস হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে দুজনের কাছ থেকে। সেই জন্য একজন বেশি দুঃখ পাচ্ছে, একজন কম দুঃখ পাচ্ছে। অবজেক্টিভলি তাদের দুজনের দুঃখ কিন্তু সমান হওয়া উচিত, কিন্তু সমান নয়। এইখানে আমরা বুঝতে পারলাম কি অবজেক্টিভ ভ্যালু এবং সাবজেক্টিভ ভ্যালুর মধ্যে পার্থক্য কি। এই যে রেফারেন্স পয়েন্টের কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে তৈরি করার জন্য এবং এটা সম্পর্কে রিসার্চ করার জন্য 2002 সালে ড্যানিয়েল কাহনেম্যান বলে একজন কগনিটিভ সাইকোলজিস্ট, তিনি ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন শুধুমাত্র বিশেষ করে এই রেফারেন্স পয়েন্টের থিওরিটা তৈরি করার জন্য, যেটা প্রসপেক্ট থিওরির একটা অংশ। আমরা আমাদের জীবনে যখনই কোনো জিনিস চয়েস করি, কোনো একটা সিদ্ধান্ত নিই, ধরা যাক 4টে আমাদের কাছে অপশান আছে,
আমরা একজন ডক্টর হব, নাকি একজন ইঞ্জিনিয়ার হব, একজন বিজনেসম্যান হব, বা একজন টিচার হব, এরকম কোনো একটা অপশন আছে, বা অন্য যে কোনো অপশন, রিলেশনশিপ সংক্রান্ত অপশন। তখন আমরা সেই সিদ্ধান্তটাই নেওয়ার চেষ্টা করি যেটা বেশি ভ্যালুয়েবল আমাদের জন্য, যেটার মানসিকভাবে আমাদের কাছে মূল্যটা অনেক বেশি। কিন্তু আমরা তখন কি ভুল করি, আমরা শুধুমাত্র সেই অপশনগুলোর মধ্যে বিচার করে দেখার চেষ্টা করি কোনটার মূল্য কত বেশি, এবং আমরা এটা ভুলে যাই যে কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে বা কোনো একটা আপেক্ষকের সাপেক্ষে আমরা তার মূল্যটাকে নির্ধারণ করছি। যদি আমরা সেই আপেক্ষকটাকে পাল্টে দিই, তাহলে যেটা আমাদের অনেক বেশি ভ্যালুয়েবল মনে হচ্ছিল সেটা অনেক কম ভ্যালুয়েবল মনে হবে, যেটা আবার কম ভ্যালুয়েবল মনে হচ্ছিল সেটাকে আবার অনেক বেশি ভ্যালুয়েবল মনে হবে। অর্থাৎ শুধুমাত্র অপশানগুলোর মূল্য কত সেটুকু বিচার করলেই হবে না, বরঞ্চ কোন রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে সেটাকে আমরা বিচার করছি সেটাকে রেকগনাইজ করা, সেটাকে আমরা সবসময় খেয়াল করি না, কারণ সেটা আমাদের মাইন্ডের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। এবার এই যে রেফারেন্স পয়েন্ট সেটা দুই রকম হতে পারে, একটা হতে পারে কনসাস, একটা হতে পারে কি আনকনসাস রেফারেন্স পয়েন্ট। অর্থাৎ আমি জানি যে আমি কোন জিনিসটার আপেক্ষিকে এই জিনিসগুলোর মূল্য নির্ধারণ করছি। ধরা যাক যে আমরা কেরিয়ার ডিসিশন নেব, তাহলে কি আমরা কোন জিনিসটার আপেক্ষিকে মূল্য নির্ধারণ করছি? টাকা পয়সা। টাকা পয়সা একটা প্যারামিটার বা একটা রেফারেন্স পয়েন্ট, তার আপেক্ষিকে ভাবছি আমরা সরকারি চাকরি করলে বেশি টাকা রোজগার করতে পারবো, নাকি বিজনেস করলে, নাকি কর্পোরেটে জব করলে, নাকি অন্য কিছু করলে। এবার যদি টাকা পয়সা থেকে আমরা চেঞ্জ করে প্যাশন বা আমাদের আবেগ, কোনটা আমাদের ভালো লাগে, যদি সেই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে বিচার করি, তাহলে জিনিসটা আবার অন্যরকম হয়ে যাবে। আবার যদি অন্য কোনো একটা রেফারেন্স পয়েন্ট, কোনটা বেশি এই মুহূর্তে সফল হওয়ার, ভবিষ্যতে কোনটার ভ্যালু বেশি বাড়বে, ফিউচারে কোনটার দাম বেশি হবে, কোন জবটা করলে, সেটার আপেক্ষিকে যদি আমরা মাপতে শুরু করি, তাহলে আবার সিদ্ধান্তটা পাল্টে যাবে। তাহলে কোন জিনিসের মূল্য কত সেটা নির্ভর করছে শুধু সেই জিনিসটার মধ্যে নয়, বরঞ্চ তার থেকে সম্পূর্ণ আলাদা একটা রেফারেন্স পয়েন্টের উপরে। এবার এখানে দুটো প্রশ্ন তৈরি হচ্ছে, যদি আমরা জীবনের মূল্য কত এটা যদি বোঝার চেষ্টা করি, জীবন কতটা ভ্যালুয়েবল অ্যাকচুয়ালি। একটা প্রশ্ন হচ্ছে যে জীবনের মূল্যটা আমরা কি অবজেক্টিভ ভ্যালুটা খুঁজে বের করার চেষ্টা করব, নাকি সাবজেক্টিভ ভ্যালু? যেমন ওই 100 টাকার কিন্তু অবজেক্টিভলি দুজনের কাছে কিন্তু সমান মূল্য ছিল, আর সাবজেক্টিভলি ভ্যালুটা কিন্তু আলাদা। ঠিক তেমনই জীবনের মূল্য আমরা অবজেক্টিভ ভ্যালুটা খুঁজবো না সাবজেক্টিভ ভ্যালু, কোনটা? এটা একটা প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন তৈরি হচ্ছে কি, জীবনের মূল্যকে আমরা কোন রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে বিচার করব, বা কোন রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে মূল্যটাকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব। এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার আগে এখানে একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝতে পারছি, যে জীবনের সাপেক্ষে কিন্তু আমরা অন্য জিনিসের মূল্য নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমরা বলতে গেলে সবকিছুর মূল্য আমরা জীবনের সাপেক্ষে নির্ধারণ করি। যেমন ধরা যাক ফর এক্সাম্পল এই হেডফোনটার, এটার মূল্য কত, ঠিক আছে, এটা একটা মার্কেট ভ্যালু আছে যে 500 টাকা বা 1000 টাকা যা হোক দাম হবে। এবার সেই মার্কেট ভ্যালু, সেই অবজেক্টিভ ভ্যালু, সেটা ছাড়া আমাদের যে সাবজেক্টিভ ভ্যালু সেটা নির্ভর করছে কি আমাদের জীবনের আপেক্ষিকে। অর্থাৎ সারা জীবনে এই জিনিসটা যতটা আমার কাজে লাগছে, যতটা আমি ব্যবহার করছি, আমার অভিজ্ঞতা বা আমার ফিলিংস, এটা ব্যবহার করলে যে অনুভূতিটা তৈরি হচ্ছে সেটা কতটা পরিমাণে, কতটা গভীর, সেটা তার উপরে নির্ভর করছে সারা জীবনের সাপেক্ষে এটার মূল্য কত। অর্থাৎ লাইফকে আমরা রেফারেন্স পয়েন্ট আকারে ব্যবহার করতে পারি অন্য যে কোনো জিনিসের মূল্য নির্বাচন করার জন্য। সেটা একটা কোনো অবজেক্ট বা কোনো একটা বস্তু হতে পারে, আবার সে কোনো একটা মানুষ হতে পারে, কোনো একটা সম্পর্ক হতে পারে, যে কোনো জিনিস, যে কোনো জিনিসের মূল্য আমরা জীবনের সাপেক্ষে নির্বাচন করতে পারি। সেটা আমাদের জীবনের পারপাস কি, সেটা নির্ভর করছে আমাদের জীবনের সাপেক্ষে সেটা কতটা মূল্যবান। কোনো একটা আইডিয়া, কোনো একটা ব্রেক থ্রু বা কোনো একটা সম্পর্ক, যদি সেটা আমাদের ভালো না লাগে, যদি সেখান থেকে আমরা শান্তি না পাই, তাহলে জীবনের সাপেক্ষে তার মূল্যটা অনেক কম হয়ে যায়। নাও জীবন সবসময় একটা রেফারেন্স পয়েন্ট আকারে পারফর্ম করতে পারে, কিন্তু জীবনকে বিচার করার জন্য কোন রেফারেন্স পয়েন্ট আমরা খুঁজে পেতে পারি? এইখানে আমাদের 4টে আলাদা আলাদা রেফারেন্স পয়েন্ট আমরা ব্যবহার করতে পারি জীবনের মূল্যটাকে নির্বাচন করার জন্য। সবার প্রথম হচ্ছে কি হিস্টোরিক্যাল কন্ডিশন, এক এক করে আমি ব্যাখ্যা করছি এগুলো। দ্বিতীয় হচ্ছে কি লাইফ ইটসেলফ, এবং 3 নম্বর হচ্ছে কি কনসাসনেস বা চেতনা, আর 4 নম্বর হচ্ছে কি ডেথ অ্যান্ড হোল ইউনিভার্স। নাও যদি আমরা হিস্টোরিক্যাল কন্ডিশন, প্রথম যে রেফারেন্স পয়েন্ট, সেটা সাপেক্ষে যদি আমরা বিচার করি, তাহলে আমরা যে মূল্যটা পাবো জীবনের, সেটা হচ্ছে কি সোশ্যাল বা একটা সামাজিক মূল্য। ধরা যাক কোনো একজন মানুষ যে হয়তো তার অনেক বয়স হয়ে গেছে এবং সে হয়তো কানে ভালো শুনতে পায় না, চোখ তার অন্ধ, এবং তার বডির নিচের অর্ধেকটা হচ্ছে প্যারালাইসিস হয়ে আছে। সেই মানুষটা আর হয়তো 10 বছর বাঁচবে বা 5 বছর বাঁচবে ম্যাক্সিমাম, কিন্তু সে বেঁচে থাকলেও সে জীবনকে অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারবে না, এবং তার জীবনে কোনো কিছু কন্ট্রিবিউট করার নেই, কোনো কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। সে জাস্ট অপেক্ষা করছে কবে তার মৃত্যু আসবে। সে হুইল চেয়ারে বসে থাকে, এমন একজন মানুষ। এবং অন্যদিকে আরেকজন মানুষ আছে, ধরা যাক সে একজন কোনো বড় পলিটিক্যাল লিডার। যদি সে হঠাৎ করে মারা যায়, কোনো একটা কোভিড-19 ভাইরাস অ্যাটাক হলো বা কোনো একটা কারণে অসুস্থতাজনক সে মারা গেল, তাহলে কি হবে? সেই পদে
যে মানুষটা আছে তার আপেক্ষিক একটা পাওয়ার ভ্যাকুম তৈরি হবে। ধরা যাক সে হয়তো কোনো দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো একটা খাদ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, যদি সে মারা যায় হঠাৎ করে, তাহলে সেই কাজটা কে করবে? এবং তার মারা যাওয়ার ফলে একটা গোলযোগ তৈরি হবে এবং সেই কাজগুলো করতে না পারার জন্য বাকি অনেক মানুষের জীবনে অনেক রকমের সমস্যা তৈরি হবে, অনেক রকমের প্রবলেমস তৈরি হবে এবং সেই পদটাকে ফুলফিল করার জন্য আবার হয়তো 1 মাস টাইম লেগে গেল, অন্য কাউকে বিচার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই মানুষটার জীবনের মূল্য, অর্থাৎ যে সেই পলিটিক্যাল লিডার, তার জীবনের মূল্যটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি কনসিকুয়েন্শালি। সে মারা যাওয়ার ফলে তারপরে সমাজে বা অন্যান্য মানুষের জীবনে কি হবে সেই আপেক্ষিকে, সেই কনসিকুয়েন্সের সাপেক্ষে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তার জীবনের মূল্য অনেক বেশি রাদার দেন যে মানুষটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে বা যে আর কিছুদিন বাদে এমনি সে মারা যাবে। ওকে, এবার যদি আমরা এটাকে ঘুরিয়ে দেখি, উল্টো করে দেখি, কোনো একজন মানুষ সে কনসিকুয়েন্স নয়, কোনো একটা কাজ হওয়ার পরে একটা কনসিকুয়েন্স হচ্ছে তার আপেক্ষিকে বিচার করছে এমনটা নয়, বরং তার আগে কি হয়েছে। কোনো একজন মানুষ হয়তো জন্ম হচ্ছে একটা বস্তিতে, একটা গরিব ঘরে, তার বাবার কাছে বেশি টাকা নেই, মা লোকের বাড়িতে কাজ করে এবং তাদের জাস্ট দিনে একবার খাওয়া হয়, আর একবার হয়তো মুড়ি বাতাসা খেয়ে থাকতে হয়। থাকার যে জায়গাটা, সেখানে জল পড়তে থাকে সারাদিন এবং একই ঘরে তারা 5 জন থাকে, ঘরটা অন্ধকার, কোনো আলো নেই সেখানে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আরেকজন জন্ম হচ্ছে কোনো একটা সেলিব্রিটির ঘরে, ধরা যাক শাহরুখ খানের ঘরে, তার ছেলে মানে কোনো একজন তার ছেলে আছে, তার ছেলে আই থিঙ্ক আরিয়ান খান সামথিং নাম, সেখানে সে জন্ম হচ্ছে। নাও একজন সে, তার কাছে জীবনের মূল্য মানে সে জীবনে কি পাচ্ছে? সে কিছুই পাচ্ছে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, যদি আমরা বাইরে থেকে সেটাকে দেখি, এটাকে আমরা বলতে পারি কি হিস্টোরিক্যাল কন্ডিশন। ইতিহাস চলে আসছে এবং আমরা যখন জন্ম হই তখন ইতিহাসে সে চলে আসছে, তার মধ্যে কোনো একটা পয়েন্টে আমরা জন্ম হই, আইদার গরিব ঘরে অথবা বড় লোকের বাড়িতে, আইদার আমরা হিন্দু আর নাহলে মুসলিম, নাহলে খ্রিস্টান, নাহলে জৈন বা বৌদ্ধ ঘরে জন্ম হই, আমরা ভারতবর্ষে জন্ম হই বা ইংল্যান্ডে, পাকিস্তানে, বাংলাদেশে, রাশিয়াতে, ফ্রান্স, আফগানিস্তান বা হচ্ছে কানাডা বা হচ্ছে জার্মান, যে কোনো দেশে আমরা জন্ম হই। নাও আমরা 2000 সালে জন্ম হতে পারি, 2005 সালে হতে পারি, 1990 সালে হতে পারি। এটা হচ্ছে কি হিস্টোরিক্যাল কন্ডিশন। কোন দেশে জন্ম হচ্ছি, কোন পরিবারে জন্ম হচ্ছি, কোন সময়কালে জন্ম হচ্ছি, কোন ধর্মের পরিবারের মধ্যে আমরা জন্ম হচ্ছি, এগুলো হচ্ছে কি আমাদের জন্মের আগের থেকেই আমাদের জন্য নির্ধারিত হয়ে আছে এই পৃথিবীতে। আর আমরা যে মুহূর্তে জন্ম হচ্ছি সেখানে আমাদের লাইফের একটা ট্যাগ লেগে যাচ্ছে যে আমরা অমুক ধর্মের, অমুক জাতির বা অমুক দেশের, অমুক ভাষার, ইত্যাদি ইত্যাদি। না, জীবনের মূল্য যদি আমরা এই যে হিস্টোরিক্যাল কন্ডিশন তার সাপেক্ষে যদি আমরা বিচার করি, তাহলে কিছু মানুষের জীবনে, তাদের কাছে জীবনটা অনেক বেশি ভ্যালুয়েবল, কারোর কাছে জীবনটা অনেক কম ভ্যালুয়েবল, সবার জন্য সমান ভ্যালুয়েবল নয়। কারোর কাছে মনে হতে পারে আমার জীবনে পাওয়ার কিছুই নেই, কারোর কাছে মনে হতে পারে অনেক কিছুই পাওয়ার আছে, অনেক কিছু অভিজ্ঞতা করার আছে, সে অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আবার কেউ এই একই সিচুয়েশনকে উল্টোভাবে কজ দিতে পারে যে যেহেতু আমি কিছু পাইনি তাই জন্য জীবনটা তার কাছে অনেক ভ্যালুয়েবল। যে গরিব ঘরে জন্ম হচ্ছে সে জীবনে কিছুই পায়নি, তারপর যে যখন বড় হচ্ছে তখন সে ভাবছে তার কাছে জীবনটা সত্যি অনেক ভ্যালুয়েবল, কারণ সে এমন জায়গা থেকে শুরু করেছে তার কাছে কিছু নেই অভিজ্ঞতা করার মতো। তার ছোটবেলা, তার কিশোর বা কিশোরী বয়সটা খুবই খারাপ কেটেছে, তার অভিজ্ঞতার মধ্যে কোনো বেদনা তৈরি, মানে সংবেদনা তৈরি হয়নি, কোনো আনন্দ বা একটা স্বতঃস্ফূর্ত হাসি তৈরি হয়নি। দুঃখের ঘটনা, কষ্টের ঘটনা, যন্ত্রণার ঘটনা, সেই স্মৃতিগুলোকে সে সবসময় বহন করে আছে। নাও সেই আপেক্ষিকে যখন সে বড় হচ্ছে তখন সে দেখছে এত বড় জগতে সে হয়তো চেষ্টা করে কিছু জিনিস করতে পারে, সামান্য সুখের অনুভূতি, সামান্য আনন্দের অনুভূতি তার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল। কিন্তু যে হয়তো অনেক ধনী পরিবারে জন্ম হচ্ছে, তার কাছে অনেক লাক্সারিয়াস, অনেক বড় বাড়ি গাড়ি, অনেক বেশি ভালো ফ্রেন্ডশিপ আছে, অনেক হাই কোয়ালিটির স্ট্যাটাস আছে, তাকে সবাই ছোটোবেলা থেকে সম্মান দেয়, সে অনেক বেশি এডুকেটেড, ভালো ভালো জায়গায় পড়তে যাচ্ছে, ভালো পোশাক পরে যাচ্ছে, তার কাছে সে অলরেডি এত বেশি কিছু অভিজ্ঞতা করছে জীবন সম্পর্কে, যার ফলে তার কাছে তার মূল্যটা অনেক কম হচ্ছে সেটার আপেক্ষিকে। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, হিস্টোরিক্যাল কন্ডিশন যদি আমরা বেছে নিই তাহলে একটা হচ্ছে প্রি কন্ডিশন আর একটা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল কন্ডিশন। কনসিকুয়েন্সিয়াল মানে কি, কোনো মানুষ মারা যাওয়ার পরে কি হচ্ছে, তার এফেক্টে তার পরিবারের লোকজনদের মধ্যে কি প্রভাব পড়ছে, সমাজের মধ্যে কি প্রভাব পড়ছে, সারা জীবনে কি প্রভাব পড়ছে, সেটা হচ্ছে তার আপেক্ষিকে আমরা জীবনের মূল্যটা বিচার করছি। এখানে হচ্ছে কোনো একজন পার্টিকুলার একজন মানুষের জীবনের মূল্য বিচার করা হচ্ছে। দ্বিতীয়, সে যে সোসাইটিতে বা যে সমাজে জন্ম হচ্ছে তার আপেক্ষিকে জীবনের মূল্য বিচার করা হচ্ছে। এখানেও কি একজন পার্টিকুলার মানুষের জীবনের মূল্য বিচার করা হচ্ছে। কিন্তু আমাদের প্রকৃত যে জীবনের মূল্য সেটা তো এইভাবে বিচার হতে পারে না, কারণ এটা তো সমাজ, পুরো সমাজটা তো একটা ডিলিউশন, পুরো অস্তিত্ব অ্যাকচুয়ালি তো জিওগ্রাফির মধ্যে কোনো, মানে ভারতবর্ষ, বাংলাদেশ এমন তো কোনো দেশ নেই, বা জার্মান, ফ্রান্স এরকম কোনো কান্ট্রি নেই। জিওগ্রাফি নিজের মতো হচ্ছে, লাইফ নিজের মতো ফ্লো হচ্ছে। এই সমাজটা আমরা তৈরি করেছি, কিন্তু প্রকৃতি বা নেচার সেটা সমাজের বাইরেও এক্সিস্ট করে।
সমাজের ছাড়াও তার বাইরেও এক্সিস্ট করে, অর্থাৎ আমরা একজন ন্যাচারাল এন্টিটি হিসেবে আমাদের জীবনের মূল্য কত? এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। অর্থাৎ এতক্ষণ আমরা বিচার করছিলাম সামাজিক যে কাঠামো, পরিকাঠামো, তার আপেক্ষিকে জীবনের মূল্য কত। এবার আমরা সেই সমাজের বাইরে পুরো অস্তিত্ব, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, নীহারিকা, গ্যালাক্সি, এই সব কিছু, অন্যান্য প্রাণীকুল বেঁচে আছে, গাছপালা, উদ্ভিদ জগৎ, সমুদ্রের নিচে অসংখ্য ছোট ছোট বিভিন্ন রকমের জলজ প্রাণী আছে, যার সম্পর্কে সায়েন্টিস্ট এখনো 0.01% আবিষ্কার করে উঠতে পারেনি। সেই সমস্ত প্রাণী, এত সমস্ত প্রকৃতির সাপেক্ষে আমাদের জীবনের মূল্য কত? এবং শুধুমাত্র তাই নয়, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম একজন মানুষের, একজন মানে পার্টিকুলার মানুষের জীবনের মূল্য কত, কিন্তু এই প্রশ্নটাকে যদি আমরা একটু গভীরে গিয়ে করতে চাই, তাহলে লাইফ জিনিসটার মূল্য কত? মানে যে স্পার্ক অফ লাইফ, এই যে এককোষী অ্যামিবা জন্ম হয়েছিল জলের মধ্যে কয়েক কোটি কোটি বছর আগে পৃথিবীর বুকে, এই পুরো কসমিক ড্রামার মধ্যে সবকিছু ঘটে চলেছে, সবকিছু মেটেরিয়াল, সবকিছু বস্তুগত, তার মধ্যে হঠাৎ করে সেটা পরিবর্তন হতে হতে কোনো এক মুহূর্তে একটা জীবন জেগে উঠলো কোনো একটা গ্রহের মধ্যে কোথাও। তারপর সেই জীবন এককোষী অ্যামিবা থেকে বহুকোষী তৈরি হলো, সেখান থেকে জলজ প্রাণী, তারপর আরও অন্যান্য উদ্ভিদ, লতা পাতা, তারপর কিছু পতঙ্গ শ্রেণীর প্রাণী, তারপর ধীরে ধীরে গাছপালা, বড় বড় উদ্ভিদ, তারপর আরও জটিল ধরনের কোষ বা এককোষী পরিবর্তে বহুকোষী এবং অনেক জটিল রকমের বহুকোষী, তারপর সেটা আরও বিবর্তিত হতে হতে মানুষের সৃষ্টি হলো, মানুষ এলো। এই যে লাইফ ইভলভ হচ্ছে, এই যে স্পার্ক অফ লাইফ, সেটার মূল্য কত? পুরো এক্সিস্টেন্সের সাপেক্ষে তার মূল্য, মানে সেটা কেন এক্সিস্ট করে, তার অ্যাকচুয়াল এসেন্সটা কি, তার ভ্যালুটা কি? এই যে প্রশ্নটা, এটা কিন্তু এতক্ষণ আমরা যে প্রশ্নটা আলোচনা করছিলাম তার থেকে অনেক গভীর স্তরে গিয়ে আমরা বিচার করার চেষ্টা করছি। সেখানে কিন্তু আমার জীবন বা তোমার জীবন বা কোনো একটা শিশুর জীবন বা একটা বয়স্ক মানুষের জীবন বা একজন পলিটিশিয়ানের জীবন বা একজন আর্টিস্টের জীবন, একজন সায়েন্টিস্টের জীবন, একজন ওয়াইফ, একজন হাজব্যান্ড, একজন ছেলে, একজন মেয়ে, এসব কিছু নয়, বরঞ্চ লাইফ ইটসেলফ, তার মূল্য কত সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এবার যদি আমরা ফোর্থ যে রেফারেন্স পয়েন্টের কথা বলেছিলাম, ফার্স্ট রেফারেন্স পয়েন্ট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম হিস্টোরিক্যাল কন্ডিশন, ওকে, কনসিকুয়েন্সিয়াল আর প্রি কন্ডিশন। যদি আমরা ফোর্থ রেফারেন্স পয়েন্টটাতে আগে চলে যাই, সেটা হচ্ছে কি ইউনিভার্স আর ডেথ। এই লাইফের মূল্যটা তখনই এক্সিস্ট করে যেহেতু আমরা মারা যাব, লাইফটা লিমিটেড, একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস আছে। নর্মাল ইকোনমিক্সে যদি আমরা দেখি হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অর্থাৎ যে জিনিসটার মূল্য মানে অনেক বেশি, তার ডিম্যান্ড মানে যার ডিম্যান্ড অনেক বেশি তার মূল্য অনেক বেশি। অনেক বড় বড় কোম্পানিস আছে, তারা প্রত্যেক বছর কোটি কোটি টাকা জামা কাপড় সমুদ্রের মাঝখানে গিয়ে ফেলে দেয়, অনেক খাবার সমুদ্রের মাঝখানে গিয়ে ফেলে দেয়। তারা সেগুলোকে আফ্রিকার কোনো দেশে বা অন্যান্য কান্ট্রিতে বা যেখানে যারা গরিব বা যারা খেতে পায় না, যাদের কাছে জামা কাপড়, যাদেরকে দান করে দেয়, এমনটা করে না। কেন? কারণ তারা জানে যদি তাদের একটা দামি পোশাক যেটা বছরের শেষে অতিরিক্ত পড়ে আছে, যেটা আর বিক্রি হবে না, সেই জিনিসটা যদি তারা সহজে দিয়ে দেয় কিছু গরিব মানুষজনদেরকে, তাদের সেই প্রোডাক্টের দামটা মার্কেটে অনেক পড়ে যাবে। সেই জিনিসটা সবসময় মার্কেটের ডিম্যান্ড থাকতে হবে, যতটা মার্কেটে প্রয়োজন তার থেকে কম সাপ্লাই দিতে হবে, তাহলে কি তার ভ্যালুটা অনেক বেশি থাকবে। ঠিক তেমনই আমাদের কাছে জীবনের মূল্যটা অনেক বেশি তখনই যেহেতু এখানে ডেথ এক্সিস্ট করে। ডেথ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা জানি না, যেটা হচ্ছে আননোন, যেটা জীবনের অংশ কিন্তু সেই জিনিসটা জীবনের পরেও তার অস্তিত্ব আছে। মানে ডেথ হচ্ছে একটা এন্ড পয়েন্ট অফ লাইফের মতো। অর্থাৎ ডেথ হচ্ছে দুই রকম ভাবে কাজ করে। একটা হচ্ছে ডেথ কি, যেটা হচ্ছে লাইফ জিনিসটা তার বিপরীত ডেথ, এমনভাবে অনেকে ভাবে, কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা। লাইফের বিপরীত মৃত্যু এমনটা নয়, জীবনের বিপরীত মৃত্যু নয়। মৃত্যু হচ্ছে কি জন্ম বা বার্থ, তার বিপরীত জিনিস, তার উল্টো, তার একটা অপোজিশন। আর লাইফ জিনিসটা যেটা মাঝখানে আছে, এই বার্থ আর ডেথের, তার সেই জিনিসটা এই বোথ বার্থ আর ডেথ দুটোকে সারপাস করে যায়, তার মূল্যটা এই দুটোর থেকে ঊর্ধ্বে চলে যায়। কারণ লাইফের কোনো অপোজিশন হয় না। প্রাণ বা যে স্পার্ক অফ লাইফ, কোনো কিছু ফিল করতে পারার ক্যাপাসিটি, এই যে এখানে আমি হাত দিয়ে স্পর্শ করছি, এটাকে অনুভব করতে পারছি, এই বস্তুটা কিন্তু অনুভব করতে পারছে না। এই যে ফিল করার ক্যাপাসিটি, সেটাই হচ্ছে লাইফ। এবং এই যে লাইফটা, সেই জিনিসটার মূল্য সেটা কতটা, সেটা হচ্ছে ডেথ এবং বার্থ তার থেকে ঊর্ধ্বে চলে যায়। যার ফলে এটার রেসপেক্ট, এটার রেফারেন্সে যখন আমরা বিচার করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে লাইফের ভ্যালুটা অনেক হাই, অনেক বেশি ঊর্ধ্বে চলে যাচ্ছে, অনেক বেশি মূল্যবান হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কত মূল্যবান, সেটা আমরা ডেথ এর রেসপেক্টে বা তার আপেক্ষকে পুরো ইউনিভার্সের এক্সিস্টেন্সের সাপেক্ষে, মেটেরিয়াল যে ফিনোমেনন তার সাপেক্ষে যদি আমরা লাইফের প্রাণটাকে মানে লাইফটাকে যদি বিচার করার চেষ্টা করি, তাহলে সেটা খুবই মূল্যবান। কারণ প্রাণ সব জায়গায় অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র আর্থেই এটা অ্যাভেলেবেল আছে। এখনো পর্যন্ত আর অন্য কোথাও কোনো প্রাণের সন্ধান পাওয়া যায়নি।
এবং মানে পুরো ইউনিভার্সের সাপেক্ষে এই প্রাণটা খুবই মূল্যবান, একটা রেয়ার ধাতুর মতো, একটা বিশেষ প্রজাতির একটা পিরিয়ডিক টেবিল হয় না ক্লাস 11-12-এ পড়ে, লোহা, নিকেল, তামা, কপার থাকে, তার মধ্যে অনেক রেয়ার এলিমেন্ট থাকে যেটা একদমই পাওয়া যায় না, ইউরেনিয়াম। লাইফ হচ্ছে ঠিক সেরকম, এমন একটা জিনিস যেটা একদমই পাওয়া যায় না পুরো এক্সিস্টেন্সে, একটা বিশেষ প্রজাতির জিনিস, একটা বিশেষ ধরনের জিনিস, সেই জন্য এটা অনেক বেশি মূল্যবান। তাহলে যদি আমরা মেটেরিয়াল ফেনোমেনন বা মেটেরিয়াল ইউনিভার্স এবং ডেথ সেই প্যারামিটার বা সেই রেফারেন্স পয়েন্টের আপেক্ষকে জীবনকে বিচার করি, তাহলে তার মূল্য কিন্তু অনেক অনেক বেশি। তার মূল্য আমরা টাকা দিয়ে পরিমাপ করতে পারবো না বা বিচার করতে পারবো না। এবার আমরা চলে আসি কি লাইফ ইটসেলফ, জীবনের মূল্য জীবন দিয়েই আমরা বিচার করি, জীবনকে দিয়ে আমরা জীবনের মূল্যটাকে বিচার করি। তাহলে কি হবে, জীবন দিয়ে জীবনের মূল্য বিচার করা মানে কি, সেই স্পার্ক অফ লাইফ সেটার সাপেক্ষে একটা সেলফ জাস্টিফাইং বা একটা সেলফ করেকশনের মতো, মানে নিজেই নিজের মূল্যকে বিচার করা। কারণ পুরো ইউনিভার্সে সব থেকে ভ্যালুয়েবল যদি লাইফ হয়, তাহলে লাইফের মূল্য তো পুরো ইউনিভার্স বিচার করতে পারবে না, লাইফ নিজেই তার মূল্যকে বিচার করতে পারবে। এবার যখনই আমরা জীবনকে প্যারামিটার বা রেফারেন্স পয়েন্ট আকারে রাখবো জীবনের মূল্যটাকে বিচার করার জন্য, তখন আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি জীবনটা কি বা জীবন বলতে কি বোঝায়, সেই প্রশ্নটার সম্মুখীন আমরা এসে পড়েছি। নাও জীবন হচ্ছে লাইফ বা স্পার্ক অফ লাইফ, সেটা হচ্ছে আমাদের মধ্যে দুটো রকমের সেল বা কোষ থাকে, তার মধ্যে দুই রকমের স্পার্ক অফ লাইফ আমাদের মধ্যে কাজ করে। ওকে, আমরা মনে করি যে আমরা কোনো একদিন মারা যাব, আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু বাস্তব নয়, এটা অ্যাকচুয়ালি সত্যি নয়, আমরা অ্যাকচুয়ালি কোনোদিন মারা যাই না। আমাদের মধ্যে এক ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় সোমা সেল, আরেক ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় কি জার্ম প্লাজমা। এই সোমা সেল আর জার্ম প্লাজমা মানে কি, সোমা সেল সেই কোষের মধ্যে দুই রকমের ইনস্টিংক্ট কাজ করে। একটা স্পার্ক, হঠাৎ করে আমাদের পায়ে কাঁটা ফুটে গেলে বলে চিৎকার করে ওঠে, একটা ইনস্টিংক্ট। হঠাৎ করে কোনো একটা জিনিস দেখলে, একটা এরোটিক সিনেমা দেখলে কোনো একটা, তখন আমাদের সেক্সুয়াল ডিজায়ার চলে আসে, তীব্র ইচ্ছা চলে আসে, সেটা কি একটা ইনস্টিংক্ট। এইরকম আমাদের শরীরে যে ছোটো ছোটো যে কোষ আছে, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোষ, তার মধ্যেও দুই রকমের ইনস্টিংক্ট আছে, একটা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট আর একটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। ডেথ ইনস্টিংক্ট মানে কি, যেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যেটা হচ্ছে নিজেকে বারবার ধাক্কা দেয়। লাইফ ইনস্টিংক্ট মানে জীবনের প্রতি, লাইফ ইনস্টিংক্ট নাম থেকেই বোঝা যাচ্ছে। এবার এই সোমা সেল সে কি করে, একটা কোষের লাইফ ইনস্টিংক্ট অন্য একটা কোষের ডেথ ইনস্টিংক্টের সাথে মানে সংস্পর্শে আসে, তারা একে অপরের সাথে মিলন তৈরি করে, মেলবন্ধন তৈরি করে, তারা একটা যৌন একটা সম্পৃক্তি তৈরি করে, যৌন একটা মানে সন্তুষ্টতা বোধ তৈরি হয় তাদের মধ্যে। এবার যে কোষটা, একটা কোষের লাইফ ইনস্টিংক্ট অন্য কোষের ডেথ ইনস্টিংক্টের সাথে মিলন হচ্ছে তার, এবার আরেকটা কোষের, সেই কোষের যে লাইফ ইনস্টিংক্ট আছে সে অন্য আরেকটা কোষের ডেথ ইনস্টিংক্টের সাথে মিলন হচ্ছে। এইরকমভাবে অনেকগুলো কোষ একসঙ্গে তারা সার্ভাইভ করার চেষ্টা করে। একটা কোষের লাইফ ইনস্টিংক্ট মারা গেলেও সেই কোষটা পুরোপুরি মারা যায় না, কারণ সে অন্য কোষের সঙ্গে যুক্ত হয়ে আছে, যার ফলে তারা গ্রুপে একটা সমষ্টিগতভাবে সেই জিনিসটা তারা বেশি দিন বেঁচে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। এটা হচ্ছে সোমা সেল করে। এই সোমা সেলের দ্বারা আমাদের পুরো শরীরটা তৈরি। ওকে, এবার অন্যদিকে হচ্ছে কি জার্ম প্লাজমা। জার্ম প্লাজমার মধ্যে ওই লাইফ ইনস্টিংক্ট আর ডেথ ইনস্টিংক্ট কাজ করে, কিন্তু তারা একটা কোষের সাথে অন্য কোষের মধ্যে কোনো রকমের তারা একে অপরের সংস্পর্শে আসে না, তারা তাদের সেই ইনস্টিংক্টগুলোকে নিজের মধ্যেই ধরে রাখে, প্রিজার্ভ করে রাখে সেই কোষটার মধ্যেই, যার ফলে সেই কোষগুলো কখনো মারা যায় না। এবং সেই কোষগুলো কি করে, কোনো একটা মুহূর্তে তীব্রভাবে সেই ইনস্টিংক্টিভ নেচারটাকে, সেই লাইফ ফোর্সটাকে মানে বিদীর্ণ করে দেয়, মানে ছিটকে বার করে দেয় নিজেদের মধ্যে থেকে। যখন সেটা করে তখন হচ্ছে কি আমরা সেক্সুয়াল যে মানে এঙ্গেজমেন্টের মধ্যে থাকি, তখন সেটা তৈরি হয়, অনেক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলে বা সেক্সুয়াল ইন্টারকোর্সে যে সিচুয়েশনগুলো তৈরি হয়, সেখানে হচ্ছে কি এই জার্ম প্লাজমা কাজ করে, সেটাই হচ্ছে কি আমাদের স্পার্ক অফ লাইফ। এবার আমাদের শরীর যে কোষ দিয়ে তৈরি, অর্থাৎ যে সোমা সেল, সে গ্রুপে যেহেতু সার্ভাইভ করে, একটা সময় পরে এসে শরীর ধীরে ধীরে নুব্জ হয়ে পড়ে এবং সমস্ত গ্রুপটাই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আমাদের শরীরের হার্ট, কিডনি, লিভার বা হচ্ছে যে হাড়গুলো আছে, মাংসপেশি, সেগুলো আস্তে আস্তে মানে দুর্বল হয়ে পড়ে, সেগুলো সঠিকভাবে কাজ করে না, কারণ এগুলো দিয়েই শরীরটা তৈরি। কিন্তু যেগুলো জার্ম প্লাজমা, সেগুলো কিন্তু কখনোই মারা যায় না, সেগুলো কখনোই দুর্বল হয়ে পড়ে না, সেগুলো ইটারনিটির জন্য চলতে থাকে, সেগুলো কিন্তু ওইভাবেই বেঁচে থাকে। আমাদের শরীর থেকে অন্য শরীরে সেটা চলে যায়, একজন পুরুষের থেকে নারীর শরীরে, তারপর সেখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হয়, সেখান থেকে আবার সে বড় হলে সে আবার অন্য নারীর সঙ্গে সংস্পর্শে আসলে তখন সেখান থেকে আবার নতুন প্রাণের সৃষ্টি হয়। এবং আমাদের মধ্যে ওই স্পার্ক অফ লাইফটা চিরকালের জন্য কন্টিনিউ করে, আমাদের মধ্যে দিয়ে সেই স্পার্ক অফ লাইফটা সার্ভাইভ করে 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 সে তার নিজের অস্তিত্বটাকে ধরে রাখছে। এটাই হচ্ছে কি জার্ম প্লাজমা।
অর্থাৎ আমাদের লাইফ, স্পার্ক অফ লাইফ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সোমা সেল নয়। অর্থাৎ আমাদের যেটা মারা যাচ্ছে সেটা কিন্তু শরীর, সেটা কিন্তু ওই অ্যাকচুয়াল যে স্পার্ক অফ লাইফ জার্ম প্লাজমা সে কিন্তু মরছে না, সে কিন্তু ইটারনাল। সেটা বায়োলজিক্যালি এবং সাইকোঅ্যানালিটিক থিওরিতে এটা একসেপ্ট করা হয়। এটা ফ্রয়েডিয়ান সাইকোঅ্যানালিটিক থিওরি, বায়োলজিক্যাল থিওরি একটা প্যারালালের মতো। এবার এই যে স্পার্ক অফ লাইফ, যে জার্ম প্লাজমা, লাইফ বলতে অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে ভাবি, তাহলে এটা যেহেতু ইটারনাল, এটা যেহেতু মানে অনন্তকালের জন্য চলবে, এটা কখনোই ধ্বংস হবে না, সেই জন্য কি এটার ভ্যালু এগেইন ইনফিনিট। এটার অনেক অনেক বেশি বহু মূল্যবান একটা সম্পদের মতো আমাদের মধ্যে সেটা এক্সিস্ট করে। এবং অ্যাকচুয়ালি আমরাই সেই স্পার্ক অফ লাইফ। ওটা থাকার জন্যই অ্যাকচুয়ালি আমরা সব কিছু ফিল করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি। একটা ডেড বডির কাছে কিন্তু শরীর আছে, কিন্তু সে কিছু এক্সপিরিয়েন্স করতে পারে না, কারণ তার কাছে সেই অ্যাকচুয়ালি সেই মানে তার পুরো বডিটার মধ্যে সেই জার্ম প্লাজমাটাকে ধরে রাখার জন্য কোনো বডি আর এক্সিস্ট করছে না। তার বডিটা অ্যাকচুয়ালি যে যে জায়গাতে জার্ম প্লাজমাটা থাকবে সেই জায়গাটাই অ্যাকচুয়ালি আর নেই, বডিটা পুরো মানে আর কাজ করছে না, সেই সোমা সেলগুলো সব মারা গেছে। ওকে, তাহলে কি আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি লাইফের রেফারেন্সে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লাইফ ইটসেলফ ইজ ইনফিনিটলি ভ্যালুয়েবল। এটার মূল্য অনেক অনেক বেশি বহুমূল্যবান। এবার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টরে আমরা আসবো, সেটা হচ্ছে কনসাসনেস। যদি আমরা কনসাসনেসের সাপেক্ষে জীবনকে পরিমাপ করি, তাহলে আমরা দেখব কি জীবনের মূল্য কত। এটা কেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেকটা যে প্রাণ, আমরা আমাদের আশেপাশে যদি অন্যান্য প্রাণীদেরকে দেখি, গাছপালা, পশু পাখি বা একটা কীটপতঙ্গ বা মশা মাছি, প্রত্যেকের কাছে কিন্তু স্পার্ক অফ লাইফটা কিন্তু এক্সিস্ট করে। কিন্তু প্রত্যেকের সেই স্পার্ক অফ লাইফের সঙ্গে যে চেতনা বা যে কনসাসনেস, সেটা কিন্তু আলাদা আলাদা। গাছপালার মধ্যে চেতনার পরিমাণটা অনেক কম। যদি আমরা বড় বড় অ্যানিম্যালস ভাবি, যেমন ডলফিন বা বাঘ, সিংহ, ভাল্লুক, তাদের মধ্যে নীল তিমি, ওকে, হোয়েল, যে সমস্ত মাছগুলো থাকে, অক্টোপাস, তাদের মধ্যে কিন্তু কনসাসনেসটা অনেক বেশি। মানুষের মধ্যে কনসাসনেসটা আরও অনেক বেশি। আর ছোট ছোট যে সমস্ত কীটপতঙ্গ, তার মধ্যে কনসাসনেসটা আরও অনেক কম। স্পার্ক অফ লাইফ সবার মধ্যেই আছে, কিন্তু ডিগ্রি অফ কনসাসনেসের ডিগ্রিটা, সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা। এবার কোন লাইফের ভ্যালু কতটা বেশি সেটা নির্ভর করছে তার কনসাসনেস কতটা বেশি হাইয়েস্ট, তার কনসাসনেস কত বেশি হায়ার ডিগ্রিতে এক্সিস্ট করে। তাহলে লাইফের মূল্য তত বেশি হবে যত তার কনসাসনেসের ভ্যালু বেশি থাকবে। এবার সাধারণত এই জিনিসটাকে আমরা কনফিউজ করি, আমরা তিনটে জিনিসকে কনফিউজ করি, কনসাসনেস, লাইফ আর ইন্টেলিজেন্স। এই তিনটের মধ্যে আমরা গুলিয়ে ফেলি, যে আমরা মনে করি আমাদের যে ইন্টেলিজেন্স সেটাই হচ্ছে কনসাসনেস। না, দুটোর মধ্যে পার্থক্য। কিন্তু এটা ছাড়াও আর একটা বড় কনফিউশন, লাইফ আর কনসাসনেস, এই দুটোর মধ্যে আমরা কনফিউজ করে ফেলি। দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো কিন্তু একই জিনিস নয়। তো আমরা এখানে বলছি লাইফের পরিমাপটা, লাইফ আর কনসাসনেস একে অপরের অস্তিত্ব ছাড়া বেঁচে থাকতে পারবে না। এমন কোনো জায়গা নেই যেখানে কনসাসনেস আছে কিন্তু লাইফ নেই, আবার এমন কোনো জায়গা নেই যেখানে লাইফ আছে কিন্তু কনসাসনেস নেই। দুটো সবসময় একসঙ্গেই থাকে, কিন্তু দুটো আলাদা বিষয়, দুটোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। এটা অন্য কোনো ভিডিওতে লাইফ, কনসাসনেস আর ইন্টেলিজেন্সের মধ্যে কি সম্পর্ক আছে সেটা অনেক একটু বেশি গভীর, সেটা অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে শুধুমাত্র আমরা এইটুকু বুঝে নিই যে সেই কনসাসনেসের সাপেক্ষে বিভিন্ন লাইফ ফর্ম, গাছপালা, বিভিন্ন পতঙ্গ শ্রেণী বা বিভিন্ন উদ্ভিদ, বড় বড় অ্যানিম্যাল, তাদের মূল্য কিন্তু আলাদা আলাদা। আমরা এটা অনুভব করতে পারছি। আমরা এটা জানি, একজন সুখী বিড়াল, একটা বিড়াল যে সুখে আছে, তার থেকে একজন দুঃখজনক মানুষের জীবন অনেক বেশি মূল্যবান। কেন? কারণ বিড়ালের যে চেতনা, তার যে কনসাসনেস, মানে তার সেটা এতটাই ছোট, তার মধ্যে সুখে থাকা দুঃখে থাকা মানুষের চেতনার এত বড়, তার সাপেক্ষে কিছু মানেই নেই, তার কোনো সেন্সই হয় না এই প্রশ্নটার। বিড়াল হয়তো কোনো একটা জিনিস হচ্ছে, একটা কোনো লেটস এ গ্লোবাল ওয়ার হচ্ছে, বা কোনো ট্রেড চলছে, বা একটা গ্রেট মানে মোজার্টের কোনো একটা মিউজিক শুনছে, বা একটা পিকাসোর কোনো একটা আর্ট দেখছে, বা কোনো একটা বই পড়তে পারছি, আমরা সেটা দেখছি বা পড়তে পারছি। কিন্তু বিড়াল হয়তো সেই একই জায়গাতে আছে, তার চেতনা, তার কনসাসনেসের সামনেই হয়তো মোনালিসা পেন্টিংটা আছে, বা সে হয়তো মোজার্টের মিউজিক তুমি এখানে চালিয়ে দিতে পারো, আমি শুনছি, বিড়ালও শুনছে, কিন্তু আমার চেতনার মধ্যে সেটা বিদীর্ণ হচ্ছে, হয়ে নতুন নতুন রামধনুর মতো অনুভূতির সৃষ্টি করছে। কিন্তু বিড়ালের মধ্যে তেমনটা হচ্ছে না, বিড়াল সেটা জেনারেট করতে পারছে নিজের মনের মধ্যে। কিন্তু তার মানে এই নয় কিন্তু তার সামনে ওটা নেই। অর্থাৎ তার যে চেতনা, তার যে কনসাসনেস, তার পাশ দিয়ে একটা ট্যানজেন্টের মতো শুধু জাস্ট সমস্ত অভিজ্ঞতাগুলি স্পর্শ করে চলে যাচ্ছে। তার চেতনাতে সেটা স্পর্শ হচ্ছে, কিন্তু সে অভিজ্ঞতাটা পাবে না। কিন্তু আমরা সেটা পাচ্ছি। এমনও হতে পারে যে আমরা যে ইউনিভার্সে আছি, যে অস্তিত্বে আছি, এখানে যা কিছু আমরা দেখছি, হতে পারে আমাদের থেকে কোনো হায়ার বিইং, আরও কোনো উচ্চতম কোনো একটা প্রাণী এক্সিস্ট করে।
তারা হয়তো সেই একই ইউনিভার্সকে দেখছে, তারা হয়তো ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল, ঠিক আছে, এই সব কিছুকে দেখছে, নীহারিকা পুঞ্জকে দেখছে, অনেক লাল নীল গ্রহ নক্ষত্র দেখছে, কিন্তু তাদের মনে সেই জিনিসগুলো যে অভিজ্ঞতা সেটা বিদীর্ণ হচ্ছে আরও অনেক গভীরভাবে। ঠিক যেমন বিড়ালের মনে যেভাবে বিদীর্ণ হয়, মানে তাকে যে স্পর্শ করে চলে যায় কিন্তু সে অ্যাকচুয়ালি গভীরভাবে কিছু উপলব্ধি করতে পারে না, কিন্তু আমাদের মনে আরও অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারি আমরা। কিন্তু আমাদের থেকে হায়ার বিংও থাকতে পারে, সে হয়তো একই ইউনিভার্সকে দেখছে, সে হয়তো আরও অনেক গভীর কিছু উপলব্ধি করতে পারছে, আমরা যেটা উপলব্ধি করতে পারছি না, সেই একই জায়গাতে থেকে। বিড়ালও সেই একই ইউনিভার্সে আছে। তাহলে কি লাইফের যে ভ্যালু, লাইফ ফর্মের যে ভ্যালু, এটা ডিপেন্ড করছে কি কনসাসনেসের উপরে। কনসাসনেস, চেতনা, সেই চেতনার প্যারামিটারে বা তার রেফারেন্সের সাপেক্ষে লাইফের মূল্য কত। চেতনা যত বেশি হবে, কনসাসনেস যত বেশি হবে, লাইফ যত সাস্টেইনিং হবে, তত লাইফের ভ্যালু বেশি। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, চারটে প্যারামিটারের রেসপেক্টে জীবনের মূল্যটাকে বিচার করার চেষ্টা করলাম। প্রথম কি, হিস্টোরিক্যাল কন্ডিশন, তার মধ্যে হচ্ছে প্রি কন্ডিশন, কনসিকুয়েন্সিয়াল কন্ডিশন, তারপরে কি আমরা হচ্ছে ডেথ আর মেটেরিয়াল ইউনিভার্সের সাপেক্ষে জীবনের মূল্যটা বিচার করার চেষ্টা করলাম। তারপরে কি লাইফ ইটসেলফ, জার্ম প্লাজমা, তার সাপেক্ষে আমরা বোঝার চেষ্টা করলাম লাইফের মানে কি বা লাইফ বলতে কি বোঝায়। এবং ফোর্থ, কনসাসনেসের রেসপেক্টে আমরা লাইফের মূল্যটাকে বিচার করার চেষ্টা করলাম। তার আপেক্ষকে, সেই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমরা জীবনের মূল্য কত সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এবার শেষ করবো আমি একটা গল্প বলে, একটা স্টোরি বলে। সেটা হচ্ছে কি যে জীবনের মূল্য কত। একবার একটা ছেলে, সে তার দাদুকে জিজ্ঞেস করলো, দাদু আমাদের জীবনের মূল্য কত? তো তার দাদু বললো যে তুমি এই হিরেটা নিয়ে যাও, বাজারে সবাইকে জিজ্ঞাসা করো যেটার মূল্য কত। সে গেল, গিয়ে একটা দোকানে জিজ্ঞাসা করলো এটার মূল্য কত, বললো 5,000 টাকা। অন্য একটা দোকানে গেল, বললো যে তুমি সব জায়গায় জিজ্ঞাসা করবে কিন্তু কোথাও বিক্রি করবে না হিরেটা। অন্য একটা দোকানে গেল, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো হিরেটার মূল্য কত। তখন সে আরেকটা দোকানদার বললো এটা তো অনেক দামি হিরে মনে হচ্ছে, এটার মূল্য হচ্ছে আমি দেবো 50,000 টাকা। তারপর সে অন্য একটা দোকানে গেল, গিয়ে সেখানে জিজ্ঞেস করলো এটার মূল্য কত। তখন সে দোকানদারটা বললো যে না এটার মূল্য, এটা তো অনেক দামি হিরে মনে হচ্ছে, আমি দেবো 1,00,000 টাকা। আরেকটা দোকানে গেল, সেখানে বললো এটা আমি 10,000 টাকা দেবো। এমন করে সে বাজারের সমস্ত দোকানে ঘুরলো। তারপর আরেকটা দোকানে আসলো যেখানে হচ্ছে জুয়েলারির দোকান, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলো। সে বললো, পুরো হিরেটা পরীক্ষা নিরীক্ষা করলো, বললো এটা হচ্ছে একদম মানে রেয়ার প্রজাতির হিরে, এরকম হিরে পৃথিবীতে পাওয়া যায় না, খুবই মূল্যবান জিনিস এটা। তো এটা অ্যাকচুয়ালি মানে অনেক মূল্য, মানে কত মূল্য সেটা টাকা দিয়ে বিচার করা যাবে না, এটা একটা অমূল্য সম্পদের মতো। তখন সে সেটা নিয়ে ফিরে গেল। তখন দাদুটা তার নাতিকে এটা শিক্ষা দিচ্ছে যে এই হিরেটা কি না, এটা হচ্ছে আমাদের লাইফের মতো, এটা আমাদের জীবনের মতো, এটা অনেক বহু মূল্যবান জিনিস। আমরা একটা লাইফ ফর্ম হিসেবে আমাদের যে চেতনার ডিগ্রিটা এটা অনেক কম হতে পারতো, ঠিক আছে, বাট সেটা আমরা রিফ্লেকশনে ভাবছি যদিও, তারপরেও এটা অ্যাকচুয়ালি একটা রিফ্লেক্টেটিভ থট হিসেবে ওটার ভ্যালুয়েবল আছে যে আমাদের কনসিয়াসনেসের ডিগ্রিটা অনেক কম হতে পারতো, অর্থাৎ অন্য লাইফ ফর্ম আকারে আমরা তৈরি হতে পারতাম, কিন্তু সেটা হয়নি। তো উই হ্যাভ এ বেটার মানে এক্সপেরিয়েন্স অফ লাইফ। এবার এই কারণে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি, আমাদের জীবনের মূল্যটা অনেক ইনফিনিট। আমাদের কাছে এতটুকু চেতনা আছে যে আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের চেতনার বাইরেও একটা অন্য কিছু থাকতে পারে, আমাদের অভিজ্ঞতার বাইরেও এমন কোনো জিনিস থাকতে পারে যেটা আমরা কখনোই এক্সপেরিয়েন্স করতে পারছি না। কিন্তু অন্যান্য প্রাণীরা তারা কিন্তু এটা ভাবতে পারে না, তারা কিন্তু প্রশ্ন করতে পারে না, তারা তাদের ইনস্টিংক্টিভলি একটা কিছু মনে হলে তারা সেটা করলো, আবার একটা মনে হলে আবার সেটা করলো। তাদের কাছে শুধু চারটেই কাজ, ঘুম, সেক্স, ডিফেন্স করা, আর হচ্ছে স্লিপ, সেক্স, ডিফেন্স, আর হচ্ছে ইটিং মানে খাবার খাওয়া। এই চারটে তাদের ইনস্টিংক্টিভলি তৈরি হয়, তারা সেটা করে, তারপর তারা সেটা মারা যায়। কিন্তু আমরা সেই চারটে কাজ ছাড়াও আরও অনেক কিছু তৈরি করতে পারি, আর্ট, ফিলোসফি, হিস্ট্রি, লিটারেচার, অনেক কিছু ক্রিয়েটিভিটি এবং অনেক গভীর গভীর অনুভূতি, স্পিরিচুয়ালিটি, মেডিটেশন টেকনিক, অনেক গ্রেট আর্ট, ক্রিয়েটিভিটির সাহায্যে অনেক গভীর এক্সপেরিয়েন্সকে আমরা মানে ফিল করতে পারি, এক্সপেরিয়েন্স করতে পারি। কিন্তু আমরা একই সঙ্গে এটা জানি যে এই সব কিছু একটা লিমিটেশন থাকতে পারে, হতে পারে এর বাইরেও এমন কিছু আছে যেটা আমাদের এই শরীর এবং মন, এই চেতনা দিয়ে আমরা অভিজ্ঞতা করতে পারছি না। এই যে সেলফ অ্যাওয়ারনেস অফ আওয়ার ইগনোরেন্স, এই যে সেলফ অ্যাওয়ার হওয়া যে আমাদেরও একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে প্রাণীদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। এবং এই অ্যাওয়ারনেস একটা দরজা খোলা রাখে যে এর বাইরে যে ইনফিনিট আছে সেটা কি, আমরা তার কন্ট্যাক্টে আসতে পারি। অ্যান্ড ইন দ্যাট সেন্স সেই সাপেক্ষে আমাদের লাইফটা অ্যাকচুয়ালি ইনফিনিটলি ভ্যালুয়েবল, ইনফিনিটলি মূল্যবান। এবার যে নেচার অফ ইনফিনিট, এই ইনফিনিট মানে কি? ইনফিনিটকে আমরা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি মানে মুহূর্তের মধ্যে আমরা বুঝতে পারি ইনফিনিট মানে কি। আমরা এটাকে ভেবে ভেবে চিন্তা করে করে আমরা বুঝতে পারি না, আমরা এটা বুঝতে পারলেও পুরোপুরি ধরতে পারি না। ইনফিনিট কি সেটা নিয়ে ম্যাথামেটিক্সে এবং ফিজিক্সে অনেক রিসার্চ হয়েছে, এখন এই মুহূর্তে হচ্ছে। ইনফিনিট বলতে কি বোঝায়, তার প্রকৃত মানে কি, আমরা সেটাকে পুরোপুরি কম্প্রিহেন্ড করতে পারি না, সেটার মানে কি। 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এরকম পরপর যদি আমরা চলতে থাকি তাহলে কোনো একটা মুহূর্তে কি আমরা ইনফিনিট পাবো,
কিন্তু সেই ইনফিনিট পাওয়ার আগের সংখ্যাটা কি সেটা আমরা জানি না। 10-এর আগে 9 এটা আমরা জানি, 534-এর আগে 533 এটা আমরা জানি, কিন্তু ইনফিনিটের ঠিক আগের সংখ্যাটা কি সেটা আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি এরকম চলতে থাকলে একটা সময় গিয়ে ইনফিনিট পাবো, অর্থাৎ ইনফিনিটকে আমরা র্যাডিক্যালি এক মুহূর্তের মধ্যে ইনটুইটিভলি আবিষ্কার করতে পারি। কিন্তু আমরা সেই আবিষ্কার করার কোনো ফর্মুলা নেই যে এই দরজা দিয়ে ঢুকলে তারপরে ইনফিনিট পাবো, 9-এর মধ্যে দিয়ে গেলে আমরা 10 পাবো, কিন্তু কোথা দিয়ে গেলে ইনফিনিট পাবো সেটা আমরা জানি না। ওই জন্য জীবনের মূল্য বা জীবনের অ্যাকচুয়াল কোরটা সেটা ইনফিনিট, কিন্তু আমরা সেই ইনফিনিটের নেচারটা বুঝি না, সেটা র্যাডিক্যালি পাই। আমরা সেই মুহূর্তটা জীবনে কখনো না কখনো উপলব্ধি করি যখন আমরা প্রেমে পড়ি, কাউকে ভালোবাসি, একটা এরোটিক লাভ বা অনেক ডিপ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, একটা ডিপ আর্টিস্টিক ক্রিয়েটিভিটি যখন আমাদের মধ্যে আসে, বা কোনো সায়েন্টিফিক ডিসকভারি যখন হয়, একদম সেই মোমেন্টে আমাদের জীবনের যে অভিজ্ঞতা বা সেই এক্সপিরিয়েন্সটা যখন তৈরি হয়, কোনো অ্যাথলেট যখন সে দৌড়াতে 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 কোনো একটা অলিম্পিকের রেস জিতে যাচ্ছে, বা সায়েন্টিস্টরা রিসার্চ করে বলছে যে তোমার যে হাইট ওয়েট সেই অনুযায়ী তুমি এর থেকে বেশি জোরে দৌড়াতে পারবে না, কিন্তু সে সেটাকেও ওভারকাম করে ফেলছে, একটা ইউফোরিক মোমেন্ট তৈরি হয়। সেই যে মুহূর্তে আমরা তখন ইনফিনিটকে র্যাডিক্যালি এক্সপিরিয়েন্স করি। প্রত্যেক দিন তুমি কবিতা লিখছো, কিন্তু লিখতে লিখতে কোনো কবিতায় ভালো হচ্ছে না, কিছু হচ্ছে না, কিন্তু এরকম করতে করতে যখন তুমি 4 বছর 5 বছর ধরে কবিতা লিখছো, কোনো একটা মুহূর্তে এমন একটা অভিজ্ঞতা হবে, এমন একটা মোমেন্টারিলি একটা অনুভূতি হবে যে তুমি ইনফিনিটকে টাচ করে ফেলবে, ওটাকে তুমি ধরে রাখতে পারবে না হয়তো। সেইটা লেখার পরে তোমার জীবনের পুরো অভিজ্ঞতাটা পুরো অন্যরকম হয়ে গেল। যেমন একবার প্রেমে পড়ার পরে তারপরে জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতা পুরো আলাদা হয়ে যায়, পুরো অন্যরকম হয়ে যায়। প্রেমে পড়ার আগে এবং তারপরে পুরো জীবনটা পুরো ডিফারেন্ট, কারণ ওটা মোমেন্ট অফ ইনফিনিট। তো আমাদের লাইফ যে ইনফিনিট সেটা আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে কখনো কখনো সেটা উঠে আসে, কিন্তু আমরা সেটা ভালোভাবে ক্যাপচার করতে পারি না বা ধরতে পারি না বা বুঝতে পারি না, কারণ ইনফিনিটের নেচারটা আমাদের কাছে অনেক অ্যাম্বিগুয়াস, অনেক রহস্যজনক। ওকে, এবং আমার ইচ্ছা আছে পরবর্তীকালে এই ইনফিনিট কি এবং কিভাবে আমরা আমাদের জীবনে ইনফিনিটকে তৈরি করতে পারি, ইনফিনিট যে এক্সপেরিয়েন্সটা সেটাকে আমরা কি করে আবিষ্কার করতে পারি বারবার রিপিটেডলি, সেটা বিজনেসে হোক, সেটা লিটারেচারে হোক, সেটা ফিলোসফিতে হোক, আমরা যে কোনো জব করি না কেন, সাধারণ মানুষ হয় না কেন, বা কেউ হয়তো মিউজিক শিখছে বা গিটার বাজাচ্ছে, যে কাজই করুক না কেন, সে কীভাবে সেই মোমেন্ট অফ ইনফিনিটটাকে বারবার লাইফে তৈরি করতে পারে, এটার উপরে একটা কোর্স আমার তৈরি করার ইচ্ছা আছে। ডোনেশনের উপরে বেস থাকবে এই কোর্সটা। যখন আমাদের 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন এই কোর্সটা আমার তৈরি করার ইচ্ছা আছে। যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি অলরেডি তার প্ল্যানিং করছি এবং স্ক্রিপ্ট, সেই কোর্সে কী কী থাকবে, কী কী মেটেরিয়ালস থাকবে অনেকটাই আমি লিখে ফেলেছি। যেটা হচ্ছে অ্যালেন বাডু বলে একজন ফিলোসফার, তার রাইটিংয়ের উপরে বেস হবে, তার কিছু লেখার উপরে, এবং যেটা খুবই হেল্পফুল যারা ফিলোসফি ভিডিও দেখে আমাদের, তারা যেন অবশ্যই এই কোর্সটা জয়েন করে। যে কোনো অ্যামাউন্ট অফ ডোনেশন তারা দিয়ে এই কোর্সটা জয়েন করতে পারবে, সর্বনিম্ন 1 টাকা দিয়ে তারা এই কোর্সটা জয়েন করার সুযোগ থাকবে। ওকে, তো তোমরা যদি এই কোর্সের বিষয়ে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। প্রয়োজন হলে আমি তার আগেও 10,000 সাবস্ক্রাইবার হওয়ার আগেও হয়তো কোর্সটা আমি লঞ্চ করতে পারি। এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? জীবনের মূল্য যে ইনফিনিট সেটা জাস্ট একটা থট নয়, সেটা অনেকগুলো জিনিসের মধ্যে দিয়ে এসে আমরা বুঝেছি। এবং এটা শুধুমাত্র একটা অবজেক্টিভ ভ্যালু নয়, একটা সাবজেক্টিভ ভ্যালু জীবনের, সেটা আমরা অনেকগুলো স্তরে স্তরে বুঝেছি। শুধু আমাদের জীবন নয়, বরঞ্চ লাইফ ইটসেলফ, সেটার ভ্যালু আমরা জেনেছি। এবং সেই জিনিসটা আমাদের যে হিস্টোরিক্যাল যে কনস্ট্রাক্ট তার মধ্যে দিয়ে সেই লাইফটাই অ্যাকচুয়ালি অপারেট করছে। হতে পারে আমি রুদ্র আকারেই এখানে কথা বলছি, রুদ্র হামদান বিশ্বাস আকারেই কথা বলছি, একজন ভারতীয় আকারে কথা বলছি, বাংলা ভাষাতেই কথা বলছি, কিন্তু আমার মধ্যে দিয়ে যে কথা বলছে সেই লাইফ ইটসেলফই কথা বলছে। সেই কনসিয়াসনেসের ডিগ্রি যেটা লাইফের সঙ্গে যুক্ত হয়ে আছে, অ্যাটাচ হয়ে আছে, সেই কথা বলছে। আর যে শুনছে সেও কিন্তু সেই লাইফ ইটসেলফ। ওকে, কিন্তু আমরা সেই শোনা, সেই তার সামনে সে ডিরেক্টলি পুরো ন্যাকেড বা হচ্ছে উলঙ্গ অবস্থায় নেই, সেটা কনস্ট্রাক্টের মধ্যে দিয়েই কাজ করছে। রুদ্র একটা চরিত্র, একটা ক্যারেক্টার তার মধ্যে দিয়ে, এবং যে শুনছে সেও তার একটা চরিত্র তার মধ্যে দিয়ে। যখন আমরা একে অপরের সেই পিছনে সেই লাইফটাকে সম্পর্কে জানতে পারি, তখন হচ্ছে আমরা আরও অনেক কাছে আসতে পারি, অনেক বেটার ফ্রেন্ড হতে পারি, অনেক ভালো বন্ধু হতে পারি। ওকে, তখন আমরা বুঝতে পারি যে সেই লাইফের ভ্যালু যেহেতু ইনফিনিট, সেই জন্য আমাদের যে কনস্ট্রাক্ট তার ভ্যালুটাও আমরা ইনফিনিট আকারে তৈরি করতে পারি সমাজে। আমরা চাকরি না পেলে ভেঙে পড়ার কিছু নেই, টাকা না থাকলে ভেঙে পড়ার কিছু নেই, 5 জন যদি বিয়ে করতে না চায় ভেঙে পড়ার কিছু নেই, কারণ অ্যাকচুয়ালি সেই ইনফিনিট লাইফটাই এই চরিত্রটাকে তৈরি করছে, এই কনস্ট্রাক্টটা তৈরি করছে, যার ফলে এটার ভ্যালুও ইনফিনিট আমরা তৈরি করতে পারি। কিন্তু কখন হবে, কিভাবে হবে, এটা র্যাডিক্যালি হয় সবসময়। সেটাকে কোনো ফর্মুলা নেই, একটা কোনো এন্ট্রান্স নেই যার মধ্যে দিয়ে আমরা সেই ইনফিনিটটাকে হঠাৎ করে আমরা সবসময় নিজের ইচ্ছা মতো নিয়ে আসতে পারবো। সেই ফর্মুলাটা কি হতে পারে সেটা সম্পর্কেও রিসার্চ হয়েছে, সেটা নিয়ে হয়তো আমি পরে কোনো দিনও ওই কোর্সের মধ্যে আলোচনা করব। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা যারা এতক্ষণ দেখছে তাদের খুব ভালো লেগেছে। তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ, টাটা।